সীতাপুর ছিল নদীর বুকে জন্ম নেওয়া এক পুরনো গ্রাম। চারদিকে অরণ্য আর বাঁধে বাঁধে নিচে পচন ধরানো মাঠ। গ্রামের মানুষগুলো সাধারণ, সহজ, মুক্তচিন্তা। আর ধীরে ধীরে সময়ের সাথে বদলে যাওয়া শালবনে সীতাপুরের নাম ঘুরে বেড়াত অদ্ভুত গল্প আর মধ্যরাতে অজানা আওয়াজ, এমন কিছুর জন্য। গ্রামটা নদীর পাড়ে, যেখানে সন্ধ্যের পর অন্ধকার নেমে পড়লে যেন সবকিছু গুমোট হয়ে যায়। দিনের আলোয় এখানে হাট বসত, মানুষ হাসি আনন্দে কাকঠাক করে, মাছ বিক্রি, ধান কেনা বেচা, হোলার চাল সবকিছুই চলে। কিন্তু রাত নামলেই গ্রামটা যেন নিঃশব্দে বিলীন হয়ে যায়। সীতাপুরের হাটে লোকেরা বলতো, আজ অমাবস্যা রাত, আজ কিছু শোনো যাবে। কেউ জানে কি সত্যি, কেউ না। অমাবস্যার ঠিক আগের দিন দুপুরে গ্রামে এলো এক অপরিচিত যুবক। নাম তার অর্জুন। হাতে একটি পুরনো ব্যাগ আর চোখে এক অদ্ভুত কান্নার ছাপ। গ্রামের কোণের সবুজ পুকুর সামনের ট্যাটা বেড়ায় বসে সে জিজ্ঞেস করল, এই সীতাপুর কোথায়? আমি কি আজ রাতে এখানে হাটে থাকতে পারি? গ্রামের মানুষগুলো তাকে সন্দেহভাজন চোখে দেখল, কিন্তু গ্রামপাউর লোকজন একটু ধীর স্বভাব। অভিজ্ঞ চোখে তারা বুঝতে পারল এই লোকটা এখানকার না, যদিও অজানা আগন্তুক হওয়া সত্ত্বেও। গ্রামের লোকেরা তাকে খাওয়াবার ও থাকার বন্দোবস্ত করল। সবাই বলল, সীতাপস্যা রাতে এখানে থাকতে ভয় করিস না, শুধু কোনো অজানা আওয়াজ শোনা গেলে ব্যথা পেয়েও চুপ করে থাকো। অর্জুন কেমন অদ্ভুত, কথা বলতে পারে, কিন্তু চোখে ছিল একটা জীবন্ত বিষাদ। সে কিছু বলতে চাইত, তবে মুখ খোলার আগে গলা শুকিয়ে যেত। সবাই বলে, তোদের মতো নতুন লোকেরা রাতের গল্প শুনলেই ভয় পায়, কিন্তু অর্জুন ভয় পায় না বলে সে বারবার বলতো, আমি কিছু শুনতে চাই, সত্য, সব সত্য। গ্রামের হাট এলাকাটা ছিল নিকট নদীর ধারে। দুপুর থেকেই লোকেরা মুজে হাট সাজাতে। চাল, শাকসবজি, মাছ সবই দুপুরবেলায় বিক্রি হয়ে যায়। হাটের মাঝখানে তখন ঘরে ঘরে আলো জ্বলে উঠত আলোচনার জন্য। সীতাপুরের বয়স্কদের মুখে বারবার শোনা যেত, আজ রাতে শুনবে, এই হাটেই শোনা যায় অমাবস্যা রাতে। কেউ হাসত, কেউ ভয় পেত, কেউ আবার কেবল কান পাতত। অর্জুনও হাটের লোকগুলোর কাছে গল্প শুনত। শুনতে শুনতে তার চোখে আলোয় এক অন্য রকম উন্মাদনা। সে বলল, রাতে আমি এখানে থাকব, আমি শোনাব, আবার আপনাদের বলবো আমি কি শুনি। গ্রামের লোকজনের মধ্যে দ্বিধা শুরু হল। রাতের ইতিহাস তো সবার জানা, অন্ধকারের পর কোনো মানুষের দেখা মেলে না, তাহলে কি হয়? দিন কমতে কমতে সন্ধ্যায় ঠিক ঠিক অমাবস্যার অন্ধকার এসে দাঁড়াল। সূর্য অস্ত যায়, নদীর পানিতে অন্ধকারে ঢেউ ছোট্ট ছোট্ট ছায়াজাল বনে। এখানেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের বুড়ো গোপাল দাদু দেখে পেল হাটের এক কোণে বাতি জ্বলে উঠেছে, অথচ কোনো কেউ সেখানে নেই। বাতিটা ছিল মাটির, পুরনো, যাকে তারা পুকুর বাড়ির আলো বলে ডাকে। গোপাল দাদু ভূত দেখে নাকি সীতাপুরে বসে দেখেছে। সে বলে, এটা কোনো সাধারণ আলো না, কেউ চাইছে তোমাদের কাছে কিছু বলবার। গ্রামজীবীরা একে ওকে তাকিয়ে রইলেন। সেই আলোটা যেন আরো জল করে ওঠে, কিন্তু বাতি কোনো কিছুর ওপরে নেই, মাটিতেই ভেসে আছে। অর্জুন তখন ইচ্ছে করে সব মনে করেনি, তবে মনে মনে তার হাত কাঁপছিল। রাত নেমে গেল সম্পূর্ণ, চাঁদও নেই, শুধু অমাবস্যার অন্ধকার। হাটের চারদিকে ঘুমিয়ে আছে কিছু লোক, কিন্তু অকস্মাৎ একটি আওয়াজ শোনাল, কি কি কি। সকলেই চমকে উঠল। আওয়াজটা আসছিল হাটে লুকিয়ে থাকা এক কোণে বাঁশের ডাঁটের ভেতর থেকে। গ্রামীরা বলে শিকার পাখি, কিন্তু সেই আওয়াজের সাথে ছিল একটা মানুষের মতো স্বর, কি 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 কি, আরো কাছে, আরো স্পষ্ট। অর্জুন তখন ঠিক বুঝতে পারল এই রাতটা সাধারণ অমাবস্যার রাত নয়। গ্রামের লোকজন অস্থির। গোপাল দাদুর চোখে ঘুরছে এক অদ্ভুত আলো। ডান দিক থেকে হঠাৎ করেই আরেকটি আওয়াজ, হা হা।
এবার সেটা ছিল মানুষের মতো, কিন্তু অসংলগ্ন। হা হা হা, যেন হাসছে আবার থেমে গিয়ে হাহাকার করছে। গ্রামবাসীরা ধীরে ধীরে পেছনে হটল, কিন্তু অর্জুন এগিয়ে গেল। ওটা কি? কোথা থেকে? হঠাৎ হাগের মাঝখান থেকে একটি ছায়া উঠল। ছায়া বলছিল, তোমরা শুনতে চাই, তাই না? কেন যেন শব্দগুলো মনের ভিতর শোনাচ্ছে, মুখে নয়। গ্রামবাসীর দম বন্ধ, সকলেই চিৎকার করছে, এটা ভূত, এরা সব ভূত। কেউ পালানোর চেষ্টা করল, কেউ চোখ মুছল। অর্জুন দাঁড়িয়ে রইল। সে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, আমি শুনতে চাই। তোমরা কি কেউ, কে আছো? এখানে কেন এসো? সীতাপুরের বাতাস হঠাৎ স্টিলের মতো দাঁড়িয়ে গেল। এমন নীরবতা যেন গ্রামটা এক বিন্দুতে থেমে গেছে। তারপর শোনা গেল একটি মাত্র শব্দ, পেছনে নাও। সকলেই পিছিয়ে গেল, এবং তারপর এক অদ্ভুত লম্বা ছায়া বেরিয়ে এলো। একটা ধূসর চোখ, রক্ত জ্বলন্ত সাদা মুখ, অর্ধেক পোড়া চুল আর কোমর পর্যন্ত কেঁচানো জামা। ভূতের নাম এটি, বাতাসের বুদবুদ। কেউ জানত না ঠিক এটা কি, কিন্তু মনে হচ্ছিল এই ছায়া গ্রামটিকে বারবার দেখতে পেয়েছে। বালির মতো নীরব পার করে ভূতটা ধীরে ধীরে কথা বলে, আমি এখানে, তোমাদের ভুলে যাওয়া অতীত। সকলেই হালকা শিউরে উঠল। ভুলে যাওয়া অতীত? হঠাৎ ওই ভূতই বলে উঠল, সীতাপুরের নদীর তীরে বহু বছর আগে এখানে এক পরিবার ঝগড়া করছিল। তারা অন্ধকারে হারিয়ে গেল, কেউ খুঁজে পাই নাই। গ্রামের বয়স্করা আতঙ্কিত মুখে ভাবছিল, এ কি সত্যি? অর্জুন দাঁড়িয়ে রইল সমানে, আর ভূতটি গল্প চালিয়ে দিল, আমি সেই পরিবার যারা ভুলে যাওয়া ইতিহাসে লুকিয়েছিল। আমি চাই তোমাদের কাছে সত্যটি বলবার, তবে তোমরা কি শুনবে? ভূত আবার বলতে লাগল, সীতাপুর নদীর পাড়ে একসময় ছিল এক পরিবারের বসবাস। বাবা মা, এক ছেলে আর এক মেয়ে। হঠাৎ এক রাতে, অমাবস্যার রাতে, তারা ঝগড়া করছিল। তারা বলেছিল, আমি তোমাকে বিশ্বাস করি না। আরেকজন বলে, তুমি দোষী। দরজার বাইরে তখন ঝড় উঠছিল, বজ্রগর্জন আর বিদ্যুৎ। পরিবারের মা বলেছিল, তোমরা যদি সত্যিই একে অপরের কথা শোনো, তাহলে আমাদের ঘরটাই ভালো। কিন্তু ছেলে ও মেয়ে একমত ছিল না। তারা বাইরে গিয়েছিল। যেখানে তারা গিয়েছিল সেখানে নদী ছিল, যেখানে কোনো ট্রানজিস্টর টিউন করার মতো শব্দ নেই, শুধু জল আর গহ্বরের গুঞ্জন। তারা ফেলেছিল সব আলো, আর নদী তাদের খানিকটা টেনে নিয়ে গেছে, অন্ধকারে ভেঙে ফেলে। তাদের আর ফিরে আসার কোনো পথ ছিল না। ভূতের কণ্ঠটা যেন জমে ওঠে, আমি তাদের খুঁজে ফিরেছি বারবার। অবশেষে আমি এখানে জিজ্ঞেস করতে এসেছি, তোমরা কি শুনতে চাই? ভূতের শেষ কথা বলতেই হাটের মাঝখানে আবার শব্দ, এবার আওয়াজটা ছিল আবার মনটাকে চিরে ফেলার মতো। সকলেই চিৎকার করে উঠল, এটা শেষ, এবার সত্যই শেষ। আর কোনো আলো নেই, শুধু শূন্য অন্ধকার। গ্রামবাসীরা চাইলে কি পালিয়ে যেতে পারত, কিন্তু কেউই পায়ে হেঁটে বেরোতে পারছিল না। অন্ধকার যেন তাদের চোখে জড়িয়েছিল। হঠাৎ ভূতের কণ্ঠে এক লাজুক শব্দ, ধন্যবাদ। এবার সে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, এবার আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে শান্তি ফিরে দিচ্ছি। ভূতের চারপাশে হালকা আলো,
এবার সেই আলো স্টিলের মতো স্থির নয়, এটা জীবন্ত আলো, খুবে পাখির মতো ঝিলমিল করছে। হঠাৎ একটা ঝাঁক পাখির মতো আলো উড়ে গেল নদীর দিকে। পরে আর কোনো ভূত দেখা গেল না। সীতাপুরের আমাবস্যার রাত ধীরে ধীরে ফিকে হয়ে গেল। সকাল হলে গ্রামের লোকেরা হাটের দিকে গিয়ে দেখল, হাটে আর কিছুর নেই, শুধু ভোরের আলো আর নদীর ঢেউ। গোপাল দাদু বলে উঠল, আজ আমরা সত্যিই কিছু দেখেছি আর কিছু শুনেছি। অর্জুন কান্নার মতো হাসল, আমি সত্যটা শুনেছি আর এই আলো ফিরে পেয়েছি। গ্রামবাসীর চোখে এখন আর অমাবস্যার ভয় নয়, বরং তারা বুঝেছে ভয় নয়, সত্যকে জানলে আলো থাকে। শীতের রাত মানেই নিস্তব্ধতা, আর যদি সেই রাত হয় কুয়াশায় মোড়া, তাহলে সেই নীরবতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পৌষ মাসের শেষ দিক, চাঁদটা আকাশে থাকলেও কুয়াশার আড়ালে লুকিয়ে। চারপাশে শুধু হিমেল বাতাস আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। এই গল্প শুরু হয় ভবানীপুর গ্রাম থেকে। ভবানীপুর খুব বড় গ্রাম নয়, চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর কিছু পুরনো বাড়ি। গ্রামের লোকজন সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে ফেলে, কারণ সবাই জানে শীতের রাতে বাইরে থাকা মানেই বিপদ ডেকে আনা। কিন্তু সেদিন রাত্রে নাসিরকে বেরোতেই হলো। নাসিরের বোন অসুস্থ। পাশের গ্রাম চন্দ্রখালিতে একজন কবিরাজ আছে, শেষ ভরসা। ফোন নেই, যানবাহন নেই, যেতে হবে হেঁটেই। গ্রামের লোকজন তাকে আটকাতে চেয়েছিল, আজ যাস না নাসির, শীতের রাতে রাস্তা ভালো না, কুয়াশায় পথ হারাবি। কিন্তু নাসির শোনেনি। বোনটাকে বাঁচাতে হলে আমাকে যেতেই হবে। সে একটা চাদর গায়ে দিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ মাথায় পৌঁছতেই হঠাৎ চারপাশ যেন অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, কোনো পোকামাকড়ের শব্দ নেই, শুধু নিজের পায়ের আওয়াজ। অচেনা রাস্তা। ভবানীপুর থেকে চন্দ্রখালি যেতে হলে মাঝখানে পড়ে শিমুলতলা মাঠ আর একটা পুরনো কাঁচা রাস্তা। দিনের বেলায় সহজ পথ, কিন্তু রাতে কুয়াশার ভেতর পথটাই যেন বদলে গেছে। নাসির হাঁটছে, কিন্তু মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। লণ্ঠনের আলো কুয়াশা ভেদ করতে পারছে না। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। নাসির স্বস্তি পেল, কেউ আছে। সে আলোর দিকে এগোলো, কিন্তু কাছে যেতেই দেখল ওটা কোনো বাড়ির আলো নয়, ওটা একটা মানুষ, একজন বৃদ্ধ লোক, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস বাবা? কণ্ঠটা অদ্ভুতভাবে ফাঁপা। চন্দ্রখালি, নাসির বলল। বৃদ্ধ লোক হেসে উঠল, এই রাস্তায় যাস না, আমার পেছন দিয়ে আয়। নাসির একটু দ্বিধায় পড়ল, কিন্তু অন্য উপায় নেই। সে বৃদ্ধের পেছনে হাঁটতে শুরু করল। ভয়ঙ্কর ইশারা। হাঁটতে হাঁটতে নাসির খেয়াল করল বৃদ্ধ লোকটার পা মাটিতে পড়ছে না, সে ভাসছে। নাসিরের বুক কেঁপে উঠল। ঠিক তখনই তার কানে ভেসে এলো কারো ফিসফিস, পেছনে তাকাস না, পিছনে তাকাস না। সে থেমে গেল। বৃদ্ধ লোকটা ঘুরে তাকালো, তার চোখ দুটো সম্পূর্ণ কালো। কি হলো? ভয় পাস কেন? নাসির দৌড়ে পালাতে শুরু করল। হঠাৎ পথ শেষ। সামনে বিশাল এক শ্মশান, চারদিকে ভাঙা কবর, পোড়া কাঠ আর কুয়াশার ভেতর অসংখ্য ছায়া। এক গ্রাম নয়। নাসির বুঝতে পারল সে আর কোনো জীবিত গ্রামের রাস্তায় নেই। হঠাৎ চারদিক থেকে কণ্ঠ ভেসে এলো, আমাদের সঙ্গে থাক, ফিরে যাবি না, শীত আমাদের সময়। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো মানুষগুলো, কিন্তু তাদের চোখ নেই, ছায়ার মতো দেহ। হঠাৎ এক নারী এগিয়ে এলো, সে নাসিরের বোনের মতো দেখতে। ভাইয়া, আমাকে ছেড়ে যাবি? নাসির কেঁদে ফেলল, তুই তো
নারীটা হেসে উঠল, মুখটা বিকৃত হয়ে গেল। আমরা সবাই পথ হারানো, শেষ রক্ষা। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মোরগের ডাক। কুয়াশা কেঁপে উঠল, ছায়াগুলো চিৎকার করে সরে যেতে লাগল। বৃদ্ধ লোকটা হঠাৎ মিলিয়ে গেল। নাসির চোখ বন্ধ করে দৌড়াতে লাগল। হঠাৎ সে পড়ে গেল। সকাল। চোখ খুলে নাসির দেখল সে চন্দ্রখালি গ্রামের রাস্তার পাশে পড়ে আছে। সূর্য উঠছে, লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে। কবিরাজ ধীরে বললেন, তুই ভাগ্যবান, রাতে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে সবাই ফিরে আসে না। নাসির কাঁপা গলায় বলল, ওটা কোনো রাস্তা ছিল না, ওটা ছিল মৃতদের পথ। শেষ কথা। আজও ভবানীপুর আর চন্দ্রখালির মাঝের রাস্তায় শীত নামলেই কুয়াশা নামে। আর কেউ কেউ বলে, কখনো কখনো একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। যে তার পেছনে হাঁটে সে আর কোনো গ্রামে পৌঁছায় না। ভরাল এক শীতের রাত। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার পথে সব পথ যে জীবিতদের জন্য নয়। গ্রামটির নাম ছিল চন্দ্রপুর। মানচিত্রে নামমাত্র একটা দাগ ছাড়া এর আর কোনো পরিচয় নেই। চারপাশে ধানক্ষেত, তালগাছ আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া এক পুরনো নদী, মরাগাং। নদীটার নাম শুনলেই গ্রামের বয়স্করা কেঁপে উঠত, কারণ এই নদীর সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু গল্প যা সন্ধ্যার পর কেউ উচ্চারণও করতে চায় না। গ্রামের শেষ প্রান্তে মরাগাঙের ধারে ছিল একটি পুরনো ঘাট। একসময় নৌকা ভিড়ত, মানুষ স্নান করত, মেলা বসত। কিন্তু বহু বছর আগে এক ভয়াবহ ঘটনার পর সেই ঘাট ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এখন সেখানে শুধু ভাঙা সিঁড়ি, শ্যাওলা ধরা পাথর আর অদ্ভুত নীরবতা। লোকজন একে ডাকত ভূতের ঘাট। রাশেদ আহমেদ চন্দ্রপুরে আসে শীতের শুরুতে। শহরের কলেজে পড়াশোনা শেষ করে সে গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে পোস্টিং পেয়েছে। বিজ্ঞানের ছাত্র রাশেদ ভূত, প্রেত, অলৌকিক এসব বিষয়ে একেবারেই বিশ্বাসী নয়। প্রথম দিনই স্কুলের প্রধান শিক্ষক তাকে সাবধান করে দিয়েছিলেন, স্যার, সন্ধ্যার পর নদীর ঘাটের দিকে যাবেন না, ওখানে ভালো কিছু নেই। রাশেদ হেসে বলেছিল, ভালো না থাকলে বিজ্ঞান দিয়ে খুঁজে বের করব স্যার। প্রধান শিক্ষক আর কিছু বলেননি, শুধু চোখের ভেতর দিয়ে একটা অদ্ভুত ভয় ঝিলিক দিয়ে উঠেছিল। গ্রামে দিনগুলো শান্ত ছিল। সকালে পাখির ডাক, বিকেলে মাঠে শিশুরা খেলা করে, রাতে দূরে শিয়ালের ডাক শোনা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাত বাড়লেই মরাগাঙের দিক থেকে যেন কেউ ফিসফিস করে কথা বলে। রাশেদ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু এক সপ্তাহ পর থেকেই সে অস্বস্তি বোধ করতে শুরু করে। রাতে ঘুম ভেঙে যায়, জানালার বাইরে তাকালে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আলো জ্বালালে কিছুই নেই। একদিন সে গ্রামের এক বুড়ো মাঝির সঙ্গে কথা বলল। মাঝি বলল, বাবু, ওই ঘাটে একসময় একজন শিক্ষক মরেছিল, নাম ছিল মুকুল মাস্টার। মরেছিল? কিভাবে? রাশেদ প্রশ্ন করল। মাঝি থামল, গলাটা ভারী হয়ে এলো। সবাই বলে সে নদীতে পড়ে ডুবে গেছে, কিন্তু কেউ লাশ পায়নি। সেই রাতেই বিদ্যুৎ চলে গেল, পুরো গ্রাম অন্ধকার। রাশেদ ঘরের ভেতর বসে থাকতে পারল না। অদ্ভুত এক টান তাকে বাইরে নিয়ে গেল, নদীর দিকে। হাতের টর্চ জ্বালিয়ে সে হাঁটতে শুরু করল। চারপাশে কুয়াশা, বাতাস অস্বাভাবিক ঠান্ডা। মরাগাঙের পানি কালো, যেন আলো গিলে খাচ্ছে। হঠাৎ সে শুনল পায়ের শব্দ। পিছনে কেউ হাঁটছে। রাশেদ থামল, পিছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করল, আবার সেই শব্দ। এবার শব্দটা আরও কাছে। ঘাটের ভাঙা সিঁড়ির কাছে পৌঁছাতেই টর্চের আলো কেঁপে উঠল। তখনই সে দেখল নদীর পানি অস্বাভাবিকভাবে নড়ছে। ধীরে ধীরে পানি থেকে উঠছে একটি মানবাকৃতি ছায়া। শরীরটা কুয়াশার মতো, স্পষ্ট নয়,
পা মাটিতে ছোঁয় না, আর দুটো চোখ যেন ম্লান সাদা আলোতে জ্বলছে। রাশেদের বুকের ভেতর যেন সব বাতাস আটকে গেল। ছায়াটা কথা বলল, কণ্ঠটা যেন একসাথে অনেক মানুষের। ফিরে যা। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা আরো কাছে এলো। এই ঘাট ছাড়িসনি কেউ, তুইও ছাড়বি না। হঠাৎ চারপাশে বাতাস ঘুরে উঠল, কুয়াশা ঘন হয়ে গেল, টর্চ নিভে গেল। রাশেদ অন্ধকারে পড়ে গেল। সে অনুভব করল কেউ তার হাত ধরে টানছে, হাতটা বরফের মতো ঠান্ডা। চোখের সামনে ভেসে উঠল কিছু দৃশ্য। একজন শিক্ষক, মুকুল মাস্টার, রাতে এই ঘাটে দাঁড়িয়ে। গ্রামের মানুষ তাকে অপবাদ দিয়েছিল। একা, অপমানিত, ভাঙা মনে সে নদীর ধারে এসেছিল। কিন্তু সে আত্মহত্যা করেনি। নদীর ভেতর থেকে এই ছায়া তাকে টেনে নিয়েছিল। রাশেদ চিৎকার করে উঠল। হঠাৎ সে নিজেকে ঘরের মেঝেতে পেল। ভোরের আলো, গ্রামবাসী চারপাশে দাঁড়িয়ে। কেউ বলল, ওকে ঘাটের পাশে অচেতন অবস্থায় পাওয়া গেছে। রাশেদ বেঁচে গেছে, কিন্তু সে আর আগের মতো নেই। 7 এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে রাশেদ নদীর দিকে হাঁটে। চোখ দুটো এখন আর আগের মতো নয়, গভীর, ফাঁকা। গ্রামের লোকেরা বলে, ঘাটে এখন দুটি ছায়া দাঁড়িয়ে থাকে, একটা পুরনো শিক্ষক আর একটা নতুন। মরাগাং আজও বয়ে চলে, আর ঘাট আজও অপেক্ষা করে।